আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর ১ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক অ্যাকাউন্টিং এর ১ নম্বর ক্লাসে আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের পরিচিতি, ইভেন্টস, ট্রানজ্যাকশন অ্যান্ড ফিচার অফ ট্রানজ্যাকশন, ঘটনা, লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য, মিডিয়াম অফ ট্রানজ্যাকশন, লেনদেনের মাধ্যম, কনসেপ্ট অফ ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ ডেবিট ব্যালেন্স অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স, ডেবিট জের এবং ক্রেডিট জের সম্পর্কে ধারণা। আজকের ১ নম্বর ক্লাসে আমি আপনাদের সাথে এই ৫টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের পরিচিতি। সাধারণত হিসাব সংক্রান্ত জ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থাপনা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা একটি সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্যাবলী শনাক্তকরণ, বিশ্লেষণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করাই হলো হিসাব বিজ্ঞানের কাজ। সুতরাং বলা যায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ বিজ্ঞানসম্মত উপায়ে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ সংক্রান্ত কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। মনে রাখবেন, মুনাফা অর্জন করা কিন্তু হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য না। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যগুলো নিচে উল্লেখ করা হলো। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ: লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল নিরূপণ, আর্থিক অবস্থা নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণ, তথ্য সরবরাহকরণ, দেনাপাওনা পরিমাপ নির্ধারণ, গাণিতিক বিশুদ্ধতা যাচাই, জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ, আর্থিক অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ, পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং বিরোধ নিষ্পত্তি, আয়কর ও ভ্যাটের পরিমাণ নির্ধারণ, ক্রয়মূল্য, বিক্রয়মূল্য এবং মজুত মূল্যের পরিমাণ নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি। ফাদার অব অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের জনক। হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রথম গ্রন্থের নাম সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনিটা। এই গ্রন্থটি 1494 সালের 10 নভেম্বর তারিখে ইতালীয় ভাষায় প্রকাশিত হয়। গ্রন্থটির লেখক ছিলেন ইতালির অধিবাসী গণিত শাস্ত্রবিদ ফাদার লুকা পেসিওলি, যাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তার পূর্ণ নাম ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিওলি। তার লেখা বইতে আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হিসাবে স্বীকৃতিস্বরূপ দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। সেখানে জাবেদা এবং খতিয়ানের সংরক্ষণের উপায় উল্লেখ করা হয়। ঘটনা, লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য। ঘটনা আমাদের চারপাশে যা হয় তাই এক একটি ঘটনা, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু ঘটে তাই এক একটি ঘটনা। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করে তাই ঘটনা। যেমন কেউ জন্মগ্রহণ করলো, কেউ মারা গেল, কেউ বিয়ে করলো ইত্যাদি এক একটি ঘটনা। ব্যবসার সাথে সম্পর্কিত যে কোনো কাজই হলো ঘটনা। যেমন মূলধন বিনিয়োগ, পণ্য ক্রয় বিক্রয়, ভাড়া প্রদান, বেতন প্রদান, সেবা প্রদান ইত্যাদি এক একটি ঘটনা। আশা করি তোমরা এই ঘটনাটা বুঝতে পারছো। প্রত্যেকটা ঘটনায় কিন্তু লেনদেন হবে না। যে সমস্ত ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে সেগুলো শুধু লেনদেন, আর যে সমস্ত ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে না সেগুলো কিন্তু লেনদেন বলা যাবে না। এরপর আমাদের জানতে হবে লেনদেন কাকে বলে। যে সকল ঘটনা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাদেরকে লেনদেন বলে। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনা যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে তাকেই লেনদেন বলে। প্রতিষ্ঠান, কারবার বা ব্যবসার সাথে সম্পর্কিত প্রতিটি আর্থিক ঘটনাকেই লেনদেন বলে। মালিকের ব্যক্তিগত কোনো আর্থিক ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না তাকে লেনদেন বলা যাবে না। যেমন মালিক তার পুকুরের মাছ 10,000 টাকায় বিক্রি করেন। যদিও এটি একটি ঘটনা এবং অর্থের অঙ্কের দ্বারা পরিমাপযোগ্য, তবু এটি লেনদেন হবে না, কারণ এই ঘটনাটি মালিকের ব্যক্তিগত যা ব্যবসা বা কারবারের সাথে সম্পর্ক নয়, তাই এটিকে লেনদেন বলা যাবে না। যদি মাছ বিক্রি করে কারবারে বিনিয়োগ করত তখন সেটি লেনদেন হতো, কারণ তখন ব্যবসায় 10,000 টাকা বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে। আশা করি আপনারা এই লেনদেনটা বুঝতে পারছেন। তারপর আমাদের জানতে হবে লেনদেনের বৈশিষ্ট্য। সাধারণত লেনদেন বলতে কোনো কিছুর আদান প্রদানকে বোঝায়, কিন্তু সকল আদান প্রদানকে লেনদেন বলা যাবে না। লেনদেন হতে হলে কতগুলি পৃথক বৈশিষ্ট্য হতে হবে। 1 নম্বরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে।
2 নম্বরে কমপক্ষে 2টি পক্ষ থাকতে হবে। 3 নম্বরে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। এই 3টি বৈশিষ্ট্য যদি একত্রে পাওয়া যায় কোনো ঘটনার মধ্যে, তখনই সেটা আমাদের লেনদেন বলতে পারবো, অন্যথায় লেনদেন বলতে পারবো না। কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন না তা বোঝার জন্য নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। মিস্টার জামাল 5 লাখ টাকা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। এটি একটি লেনদেন। এই ঘটনাটি একটি লেনদেন কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। 2 নম্বর বলছে যে মিস্টার জামালের বাবা মারা গেলেন। এটি লেনদেন নয়। এই ঘটনাটি একটি লেনদেন নয় কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। 3 নম্বর বলছে যে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। এটি লেনদেন হবে। এই ঘটনাটি একটি লেনদেন কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। 4 নম্বর বলছে যে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। এটিও লেনদেন। যদিও লেনদেনটি বাকিতে হয়েছে তারপর কিন্তু এটি লেনদেন কারণ পণ্য ক্রয় করার ফলে আমাদের কিন্তু মজুত পণ্য বাড়ছে বা কাঁচামাল বৃদ্ধি পাইছে, কিন্তু আমার তার বিপরীতে কিন্তু পাওনাদার বৃদ্ধি পাইছে। অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করে আনছি তারা কিন্তু আমাদের পাওনাদার, এটা আমাদের বৃদ্ধি পাইছে। এটা লেনদেন হবে। আর এই ঘটনাটি লেনদেন কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। 5 নম্বর বলছে যে মালিক তার নিজের 2 লাখ টাকা দিয়ে মেয়ের বিয়ে দিলেন। এটি লেনদেন নয়। এই ঘটনাটি এটি লেনদেন নয় কারণ এর ফলে ব্যবসার কোনো আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি। 6 নম্বর বলছে যে মালিক ব্যবসা থেকে 2 লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলেন। তখন কিন্তু এটি লেনদেন হবে কারণ এটা লেনদেন কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে কারণ ব্যবসা থেকে 2 লাখ টাকা নেওয়ার কারণে ব্যবসা থেকে 2 লাখ টাকা কিন্তু কমে গেছে, এই জন্য এটি লেনদেন হবে। 7 নম্বর বলছে যে কর্মচারী বেতন প্রদান। এটাও কিন্তু লেনদেন হবে কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে, কারণ কিন্তু একই রকম। 8 নম্বর বলছে যে ব্যবসার প্রতিষ্ঠানের ভাড়া প্রদান 4,000 টাকা। এটাও লেনদেন হবে কারণ এর কারণে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। 9 নম্বরে বলা হয়েছে 10,000 টাকার বেতনের একজন কর্মচারী নিয়োগ করা হলো। তার মানে এটা লেনদেন হবে না কারণ আমি কেবল নিয়োগ দিছি, তাকে এখনো বেতন দেয় নাই বা সে আমার প্রতিষ্ঠানে এখনো কাজ করে নাই। এর ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে না, সুতরাং এটি লেনদেন না। 10 নম্বর বলছে যে পণ্য ক্রয়ের ফরমাস প্রদান 2,000 টাকা। এটাও লেনদেন না কারণ এটা পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হয়েছে মাত্র, কিন্তু পণ্য ক্রয় করা হয় নাই এবং টাকা অগ্রিম দেওয়া হয় নাই। তার মানে এর ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে নাই বিধায় এটা লেনদেন হবে না। 11 নম্বর বলছে যে ব্যবসা হতে মালিক নিজের জন্য 3,000 টাকা উত্তোলন করেন। অর্থাৎ কারবার থেকে বা ব্যবসা থেকে মালিক নিজের জন্য 3,000 টাকা উত্তোলন করেন, মানে উত্তোলন করা মানে কারবার থেকে উঠিয়ে নেওয়া। তার মানে এটা লেনদেন হবে কারণ এর কারণে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে কারণ ব্যবসা থেকে 3,000 টাকা কমে গেছে। 12 নম্বর বলছে যে মালিক তার পুকুরে মাছ 4,000 টাকায় বিক্রি করেন। এটা লেনদেন নয় কারণ এর ঘটনার কারণে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে নাই বলে এটা লেনদেন হবে না। 13 নম্বর বলছে যে মালিক তার পুকুরে মাছ 5,000 টাকা বিক্রি করে ব্যবসায় 3,000 টাকা বিনিয়োগ করেন। তার মানে এটা লেনদেন হবে কারণ তার ব্যক্তিগত যে মাছ ছিল পুকুরের সেই মাছ 5,000 টাকা বিক্রি করছে এবং সেখান থেকে মাত্র 3,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছেন। এর জন্য ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করছে 3,000 টাকা কারণ 3,000 টাকা ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা বাড়ছে, এটা এই জন্য এটা লেনদেন হবে। 14 নম্বর বলছে যে ব্যবসায় 2,000 টাকা পণ্য চুরি হয়ে গেছে। এটাও লেনদেন হবে কারণ এর আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। 15 তারিখে বলছে যে ব্যাংকে 5,000 টাকা জমা দেওয়া হলো। এটাও লেনদেন হবে কারণ এর কারণে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। 16 তারিখে বলা হয়েছে যে ব্যাংক থেকে 3,000 টাকা ওঠানো হলো। এটাও লেনদেন হবে কারণ এর কারণে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। আশা করি আপনারা এই 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা ঘটনার কোনটা লেনদেন না এটা বুঝতে পারছেন। এটা ভালো করে পড়লে আরও ক্লিয়ারভাবেও কিন্তু বুঝতে পারবেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব লেনদেনের মাধ্যম নিয়ে। লেনদেনের মাধ্যমকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এটি হলো নগদ বা চেকের মাধ্যমে, এটি হলো বাকিতে বা ধারে, আর এটি হলো শেয়ারের মাধ্যমে। তো 1 নম্বরে বলছে যে ট্রানজ্যাকশন অন ক্যাশ বা নগদে লেনদেন। নগদ বা চেকে বা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো করা হয় তাকে নগদ লেনদেন বলে। নগদ লেনদেন আবার 2 ভাবে হতে পারে। একটি হলো সরাসরি ক্যাশ বা নগদ টাকার মাধ্যমে, আরেকটি হলো চেক বা ব্যাংকের মাধ্যমে। আমরা কিন্তু জানি বর্তমানে চেক বা ব্যাংকের মাধ্যমে লেনদেন কিন্তু নগদ টাকার লেনদেন মতোই ধরা হয়। যখন কোনো লেনদেন নগদে করা হয় তখন ক্যাশকে ডেবিট বা ক্রেডিট করতে হয়, আবার যখন কোনো লেনদেন চেকের মাধ্যমে করা হয় তখন ব্যাংক হিসাবকে ডেবিট বা ক্রেডিট করতে হবে। অর্থাৎ নগদে করলে মানে ক্যাশের মাধ্যমে করলে ক্যাশ বা ডেবিট বা ক্রেডিট করতে হবে এবং চেকের মাধ্যমে করলে তখন কিন্তু আমাদের ব্যাংক ডেবিট বা ক্রেডিট করতে হবে। যদি ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায় তখন ক্যাশকে ডেবিট এবং ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। অর্থাৎ নগদ টাকা বাড়লে ক্যাশকে ডেবিট করব এবং ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাবকে ডেবিট করব। অর্থাৎ ক্যাশ ডেবিট বলতে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাওয়া, আর ব্যাংক ডেবিট বলতে বোঝানো হয় ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া। আবার যদি ব্যবসায় নগদ টাকা হ্রাস পায় মানে কমে যায় তখন ক্যাশকে ক্রেডিট করব এবং ব্যাংকে কমে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ যখন নগদ টাকা ব্যবসা থেকে চলে যাবে ক্যাশ হিসাবকে আমাদের ক্রেডিট করতে হবে,
আর যখন ব্যাংক থেকে টাকা কমে যাবে তখন ব্যাংকে ক্রেডিট করতে হবে যাবতীয় করার সময়। 2 নম্বরে বলছে যে ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট, বাকিতে বা ধারে লেনদেন। সাধারণত যে সমস্ত লেনদেনগুলো বাকিতে বা ধারে করা হয় তাকে বাকিতে বা ধারে লেনদেন বলে। বাকিতে বা ধারে লেনদেন আবার দুইভাবে হতে পারে। এটা হলো সাধারণ বাকি বা ধারে, আর এটা হলো নোট ইস্যু করে বা বিনিময় বিলের মাধ্যমে। ক নম্বর বলছে যে বাকি বা ধারে কোনো কিছু বিক্রয়, সেবা প্রদান এবং অন্যান্য আয় করলে যে সমস্ত হিসাব খুলতে হয় তা হলো অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স। অ্যাকাউন্ট রিসিভেবল যে কথা, আর ডেটর্স কিন্তু একই কথা, এই দুটো কিন্তু একই নাম, যার অর্থ হলো প্রাপ্য হিসাব বা দেনাদার। আমাদের আধুনিক পদ্ধতিতে কিন্তু আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ব্যবহার করব, আর সনাতন পদ্ধতিতে কিন্তু ডেটর্স ছিল, যার অর্থ হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। আমরা কিন্তু বর্তমানে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলটা বেশি ব্যবহার করব। সাধারণত বাকি বা ধারের লেনদেনের ফলে এই হিসাব খুলতে হয়। মানে সাধারণ যে বাকিগুলো আছে, বাকিতে কোনো জিনিস বিক্রি করলে, সেবা প্রদান করলে বা অন্যান্য আয় করলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স হিসাব খুলতে হবে। আর এই লেনদেনগুলো, অর্থাৎ এই লেনদেনগুলো যদি আমি নোট ইস্যু করে বা বিনিময় মিলের মাধ্যমে করি, তখন কিন্তু আমাদের নোট রিসিভেবল বা বিল রিসিভেবল হিসাব খুলতে হবে, যার অর্থ হলো প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। আমরা এই সম্পর্কে কিন্তু বিস্তারিত একটু পরে আলোচনা করব। খ নম্বর বলছে বাকিতে বা ধারে কোনো কিছু ক্রয় এবং অন্যান্য খরচ বা ব্যয় করলে যে সমস্ত হিসাব খুলতে হয় তা হলো অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর। অ্যাকাউন্টস পেয়েবল আর ক্রেডিটর কিন্তু একই কথা, এটা আধুনিক নাম, এটা সনাতন নাম। তার মানে এই দুটো জিনিস কিন্তু একই জিনিস। তোমরা বর্তমানে সবসময় অ্যাকাউন্টস পেয়েবল আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কথা ব্যবহার করব, যার অর্থ হলো প্রতীয় হিসাব বা পাওনাদার। সাধারণ বাকি বা ধারে লেনদেনের করলে এই হিসাব খুলতে হয়। আর নোটস বা বিল পেয়েবল, যার অর্থ হলো প্রতীয় নোট বা প্রতীয় বিল। আমরা এই হিসাবটা খুলবো যখন নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে কোনো লেনদেন করা হবে, তখন কিন্তু আমাদের এই নোট বা বিল পেয়েবল হিসাবটা খুলতে হবে। আশা করি তোমরা এই 2 নাম্বারটা বুঝতে পারছো। 3 নম্বর বলছে যে ট্রানজাকশন অন শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ শেয়ারের মাধ্যমে লেনদেন। সাধারণত যে সমস্ত লেনদেনগুলো শেয়ারের মাধ্যমে সম্পন্ন হয় তাকে শেয়ারের মাধ্যমে লেনদেন বলে। এই ধরনের লেনদেন সাধারণত যৌথ মূলধনী কোম্পানিতে দেখা যায়। তাছাড়া বাকি সব ক্ষেত্রে নগদ, চেক বা বাকিতে লেনদেন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তার মানে শেয়ারের মাধ্যমে যে লেনদেনগুলো সম্পন্ন হয় সেগুলো যৌথ মূলধনী কোম্পানিতে দেখা যায়। তাছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু নগদ বা চেক বা বাকিতে লেনদেন সম্পন্ন হয়। তো আপাতত আমাদের কিন্তু এই 3 নাম্বারটা মনে না রাখলেও চলবে। এই দুটো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নগদের লেনদেন এবং বাকিতে লেনদেন। এখন আমি আপনাদের সাথে অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের 1 নম্বর ছিল যে অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর্স, যার অর্থ হলো প্রাপ্য হিসাব বা দেনাদার, এবং নোট রিসিভেবল, যার অর্থ হলো প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। সাধারণভাবে বাকিতে বা ধারে কোনো কিছু বিক্রয়, সেবা প্রদান বা অন্যান্য আয় করলে যে পাওনা সৃষ্টি হয় তাকে অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স বলে। সহজ কথায় ভবিষ্যতে যাদের কাছে টাকা পাওয়া যাবে, অর্থাৎ যাদের কাছে ভবিষ্যতে আমি টাকা পাবো, তারাই কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স। এই অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স ব্যবসার জন্য একটি চলতি সম্পদ। যতবার বাকিতে বিক্রয়, সেবা প্রদান বা অন্যান্য যে কোনো আয় করা হবে, ততবার অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর্স সৃষ্টি হবে বা বাড়বে। এই লেনদেনগুলো যখন নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে করা হবে, তখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর্সের পরিবর্তে নোট বা বিল রিসিভেবল নামে হিসাব খুলতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটর, প্রতীয় হিসাব পাওনাদার, বা নোটস পেয়েবল প্রতীয় বিল বা প্রতীয় নোট। সাধারণভাবে বাকিতে বা ধারে কোনো কিছু ক্রয় বা ব্যয় করলে যে দেনা সৃষ্টি হয় তাকে অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর বলে, যার অর্থ হলো প্রতীয় হিসাব বা পাওনাদার। সহজ কথায় ভবিষ্যতে যারা আমার কাছে টাকা পাবে, অর্থাৎ যাদেরকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে, তারাই কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর, অর্থাৎ পাওনাদার। এই অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর ব্যবসার জন্য এটি চলতি দায়। যতবার বাকিতে কিছু ক্রয় বা খরচ করা হবে, ততবার অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর বা প্রতীয় হিসাবে পাওনাদার সৃষ্টি হবে বা বাড়বে। এই লেনদেনগুলো যখন নোট ইস্যু বা বিনিময় মিলের মাধ্যমে করা হবে, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর এর পরিবর্তে নোটস বা বিলস পেয়েবল নামে হিসাব খুলতে হবে। আশা করি আপনারা এই 1 নম্বর এবং 2 নম্বরটা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি আপনাদের সাথে ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে ধারণা দেব। সাধারণত ডেবিট বলতে হিসাবের বাম পাশকে বোঝায়, যাকে সংক্ষেপে ডিআর দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্রেডিট বলতে হিসাবের ডান পাশকে বোঝায়, যাকে সংক্ষেপে সিআর দ্বারা প্রকাশ করা হয়। শুধুমাত্র হিসাবের এই বাম পাশ বা ডান পাশ দ্বারা ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় না।
বিষয়টি ভালোভাবে বোঝার জন্য বিস্তারিত আলোচনা করতে হবে, যা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ হিসাব বিজ্ঞানের প্রতিটি অঙ্কই এই ডেবিট এবং ক্রেডিটের উপর নির্ভর করে। আমরা জানি হিসাব বিজ্ঞানের জন্মই হয়েছে দুই তরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে। দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝানো হয় প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ প্রদান করবে এবং অপর পক্ষ তা গ্রহণ করবে। যে কোনো সম্পর্ক হতে হলে কমপক্ষে দুইটি ব্যক্তির প্রয়োজন হয়, যেমন ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ইত্যাদি। ঠিক একইভাবে প্রতিটি লেনদেন হতে হলে কমপক্ষে দুইটি পক্ষ থাকতেই হবে। সম্পর্ক যেমন একা একা হয় না, ঠিক তেমনি লেনদেনও কিন্তু একা একা হয় না। লেনদেন করতে হলে অবশ্যই দুটি পক্ষ বাধ্যতামূলকভাবে থাকতেই হবে। যে কোনো লেনদেন করার সময় হিসাব বিজ্ঞানের ভাষায় এই দুইটি পক্ষকে ডেবিট এবং ক্রেডিট দ্বারা প্রকাশ করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগৃহীত হয় এবং এই লেনদেনের হিসাবকে হ্রাসবৃত্তি প্রকাশ করার জন্য একবার ডেবিট করতে হয় এবং আরেকবার ক্রেডিট করতে হয়। অর্থাৎ একই হিসাব একবার ডেবিট হতে পারে, আবার ক্রেডিট হতে পারে। ডেবিট এবং ক্রেডিট একটি আরেকটির বিপরীত সম্পর্ক। অর্থাৎ ডেবিট দ্বারা কোনো হিসাবকে বৃদ্ধি পাওয়া বোঝালে তাহলে ক্রেডিট দ্বারা ওই হিসাবকে হ্রাস করা বোঝাবে। আবার ডেবিট দ্বারা কোনো হিসাবকে হ্রাস করা বোঝালে ক্রেডিট দ্বারা ওই হিসাবকে বৃদ্ধি করা বোঝাবে। মনে রাখবেন, ডেবিট এবং ডেবিট যোগ হবে, আবার ক্রেডিট ক্রেডিট যোগ হবে, কিন্তু একটি ডেবিট আরেকটি ডেবিট হলে তখন কিন্তু বিয়োগ হবে। অর্থাৎ একই রকম হলে যোগ করতে হবে এবং বিপরীত হলে বিয়োগ করতে হবে। যে সমস্ত হিসাবকে ডেবিট করতে হয় এবং যে সমস্ত হিসাবকে ক্রেডিট করতে হয়। অ্যাসেট মানে সম্পদ বাড়লে বা বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, অ্যাসেট কমলে বা হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। এক্সপেন্স বাড়লে বা বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, এক্সপেন্স বা খরচ কমলে বা হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। লায়াবিলিটি মানে দায়, দায় কমলে ডেবিট করতে হবে, দায় যদি বৃদ্ধি পায় বা বাড়ে তখন ক্রেডিট করতে হবে। রেভিনিউ অর্থ হলো আয়, আয় কমলে বা হ্রাস পেলে ডেবিট করতে হবে, আর আয় যদি বারে বার বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট করতে হবে। ক্যাপিটাল মানে মূলধন, মূলধন যদি কমে বা হ্রাস পায় তখন ডেবিট করতে হবে, এবং মূলধন যদি বাড়ে বা বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের ক্রেডিট করতে হবে। আশা করি আপনারা সবাই এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এগুলো যদি আমাদের জানা থাকে, পরবর্তী অঙ্কগুলো করতে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে। এই জন্য এগুলো আমাদের বারবার পরে মুখস্থ রাখতে হবে। এবার আমি আপনাদেরকে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স সম্পর্কে ধারণা দিব। এক নম্বর আসি আমরা ডেবিট ব্যালেন্স বলতে কি বোঝায়। সাধারণত ক্রেডিট দিকের যোগফলের চেয়ে ডেবিট দিকের যোগফল বেশি হওয়াকে ডেবিট ব্যালেন্স বলে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুইটার যোগ করে ডেবিট দিকে যদি যোগফল বেশি হয় তাহলে সেটা ডেবিট ব্যালেন্স। অর্থাৎ ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করলে ডেবিট ব্যালেন্স সৃষ্টি হবে। সুতরাং কোনো হিসাবে ডেবিট এবং ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট দিকে যতটুকু বেশি হবে তাকেই ডেবিট ব্যালেন্স বলে। যদি ডেবিট এবং ক্রেডিট পরস্পর সমান হয় তাহলে কোনো ব্যালেন্স বের হবে না। সাধারণত সকল প্রকার সম্পদ, খরচ এবং উত্তোলন সবসময় ডেবিট ব্যালেন্স হয়। যেমন প্রাপ্য হিসাব ডেবিট দিকে আছে 20,000 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে আছে 15,000 টাকা। সুতরাং প্রাপ্য হিসাবে ব্যালেন্স হবে এই 20,000 টাকা থেকে এই 15,000 টাকা বাদ দিলে আমাদের বের হবে 5,000 টাকা। এটা কিন্তু আমাদের ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিট দিকে কিন্তু আমাদের 5,000 টাকা বেশি আছে, কারণ ডেবিট দিকে আছে 20,000 এবং ক্রেডিট দিকে আছে 15,000 টাকা। এই 5,000 টাকাকে বলা হবে ডেবিট ব্যালেন্স, যেহেতু ডেবিট দিকে বেশি আছে। মনে রাখবেন, ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স কিন্তু এক না। অর্থাৎ কোন হিসাবে ডেবিট এবং ডেবিট ব্যালেন্স এই দুটো কিন্তু এক না। একটি হিসাব একবার ডেবিট আরেকবার ক্রেডিট হতে পারে, মানে যে কোনো একটা হিসাব একবার ডেবিট হতে পারে এবং ক্রেডিট হতে পারে, কিন্তু ডেবিট ব্যালেন্স সবসময় ডেবিট দিকেই হবে, কখনো ক্রেডিট হবে না। যেমন অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এগুলো জাবেদা করার সময় ডেবিট বা ক্রেডিট হতে পারে, কিন্তু এইগুলোর যে যোগ বিয়োগের ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগের ব্যালেন্স সবসময় ডেবিট দিকেই বেশি হবে। আশা করি আপনারা সবাই এই ডেবিট ব্যালেন্সটা বুঝতে পারছেন। 2 নম্বর বলা হয়েছে ক্রেডিট ব্যালেন্স। সাধারণত ডেবিট দিকের যোগফলের চেয়ে ক্রেডিট দিকের যোগফল বেশি হওয়াকে ক্রেডিট ব্যালেন্স বলে। অর্থাৎ ডেবিট ব্যালেন্সের উল্টা, বিপরীত। অর্থাৎ ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করলে আমাদের ক্রেডিট ব্যালেন্স সৃষ্টি হবে। সুতরাং কোনো হিসাবে ডেবিট এবং ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট দিকে যতটুকু বেশি হবে তাকে ক্রেডিট ব্যালেন্স বলে। যদি ডেবিট এবং ক্রেডিট পরস্পর সমান হয় তাহলে কোনো ব্যালেন্স বের হবে না। সাধারণত সকল প্রকার দায়, আয় এবং মূলধন সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যেমন প্রতি হিসাবে ডেবিট দিকে আছে 20,000 টাকা এবং প্রতি হিসাবে ক্রেডিট দিকে আছে 22,000 টাকা।
সুতরাং প্রতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স হবে 22,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে আমাদের ক্রেডিট দিকে 2,000 টাকা বেশি থাকবে। তার মানে এখানে কিন্তু আমাদের 2,000 টাকা কিন্তু ক্রেডিট দিকে বেশি ছিল। মনে রাখবেন ক্রেডিট এবং ক্রেডিট ব্যালেন্স কিন্তু এক না। একটি হিসাব একবার ডেবিট আরেকবার ক্রেডিট হতে পারে, কিন্তু ক্রেডিট ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকেই হবে, কখনো ডেবিট দিকে হবে না। লায়াবিলিটি, রেভিনিউ এবং ক্যাপিটাল। লায়াবিলিটি অর্থ দায়, রেভিনিউ অর্থ আয় এবং ক্যাপিটাল অর্থ মূলধন। এগুলো জাবেদা করার সময় ডেবিট বা ক্রেডিট হতে পারে, কিন্তু এগুলোর ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগের যে ব্যালেন্স বের হবে সেটা সবসময় ক্রেডিট দিকেই হবে, অর্থাৎ ক্রেডিট দিকে বেশি থাকবে। তো এখানে ডেবিট ব্যালেন্স বলতে বোঝানো হয় অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই তিনটা কিন্তু সবসময় ডেবিট ব্যালেন্স। তার মানে এগুলো যদি আমি যতই যোগ বিয়োগ করি না কেন সব সময় ডেবিট দিকে বেশি থাকবে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত লেনদেন আছে সমস্ত লেনদেন এই অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, ডেবিট ক্রেডিট যদি যোগ বিয়োগ করা হয়, যোগ বিয়োগ করে সর্বশেষ দেখা যাবে যে ডেবিট দিকে বেশি থাকবে, কখনো ক্রেডিট দিকে বেশি হবে না। হয় শূন্য হবে, না হয় ডেবিট দিকে বেশি থাকবে, যে কোনো একটা হবে, কিন্তু ডেবিটটাকে ওভারটেক করে কিন্তু ক্রেডিট হবে না। ঠিক একইভাবে এই তিনটা কিন্তু আবার ক্রেডিট ব্যালেন্স, লায়াবিলিটি, রেভিনিউ এবং ক্যাপিটাল, এই তিনটা কিন্তু সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। অর্থাৎ এগুলোকে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করার পর সবসময় ক্রেডিট দিকে বেশি হবে। সকাল থেকে রাত পর্যন্ত যত লেনদেন হবে সমস্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিটগুলো যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর লাস্টের যে ব্যালেন্স বের হবে সেটা অবশ্যই ক্রেডিট দিকে বেশি হবে। মানে লায়াবিলিটি, রেভিনিউ এবং ক্যাপিটাল এই তিনটার যে ব্যালেন্স বের হবে সেটা সবসময় ক্রেডিট দিকেই বেশি হবে, ডেবিট দিকে কখনো বেশি হবে না। হয় জিরো হবে, না হয় ক্রেডিট দিকে বেশি হবে, ওভারটেক করে কিন্তু ডেবিট দিকে বেশি হবে না। আশা করি আপনারা সবাই এই ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সটা ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে 2 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো 1 নম্বর ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।